বাবা, কেমন যেন নার্ভাস ফিল করছি। আজ আমি তোমার সাথে ঘুমাবো। আরে, তোর বয়সে আমি সিংহের মতো ছিলাম, তোর মতো ভেড়া ছিলাম না। আমার ডাউট হচ্ছে, তুই আমার ছেলে তো? বাবা, যুগ বদলে গেছে। এখনকার মাইয়ারা অনেক ডেঞ্জারাস। আমার মায়ের মতো মেয়ে পেয়েছিলে, সেই জন্যই এতদিন সুখে সংসার করতে পারলে। অনেক হয়েছে, আর গভীরে যাওয়ার দরকার নেই। এখন যাও বাবা, বাসর ঘরে প্রবেশ করো। তোমার বউ তোমার জন্য অপেক্ষা করছে। আমার কেমন যেন ভয় করছে। বাবা, বাসর ঘরে কি যেতেই হবে? মানে কি, তোর বাসর ঘরে অন্য কেউ যাবে নাকি? জলদি ঢুকে পড়। আর হ্যাঁ, খুব জলদি কিন্তু আমার একজন বন্ধু চাই। আমি এখনো বাসর ঘরে ঢুকতেই পারলাম না, আর তুমি আর একজনকে চাইছো? বাবা যায়। বন্ধুরা, আপনারা হয়তো ভাবতে পারেন আমি আমার বাবার সাথে এইসব কেমন কথা বলছি। আসলে আমার বেস্ট ফ্রেন্ড হবে আমার বাবা। সবকিছু সবসময় আমি আমার বাবার সাথে শেয়ার করি। বাবা তার জীবনে আমাকে বন্ধুর জায়গা দিয়েছে, তাই বাসর ঘরে ঢোকার পূর্বে বাবার সাথে এত কথা বললাম। আচ্ছা ঠিক আছে, আমি বাসর ঘরে ঢুকছি। হুম, জলদি ঢুকে পড়। যাচ্ছি তো, একটু মানসিক প্রিপারেশন নিয়ে নিই। এই বলে আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম। আজ নিজের ঘরে ঢুকতেই ভয় লাগছে, মনে হচ্ছে অন্য কারো ঘরে ঢুকছি। আমার এমন অবস্থা দেখে বাবা জোর করে আমাকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিলেন। কি আর করা, আমি দাঁড়িয়ে থাকতাম। দেখি আমার বউ লম্বা ঘোমটা টেনে খাটে বসে আছে। এইভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ আমার বউ বলে উঠল, কি ব্যাপার, আপনি দূরে দাঁড়িয়ে আছেন কেন? না মানে হ্যাঁ, এই তো আসছি। আপনাকে অনেকটা নার্ভাস দেখাচ্ছে। আপনি এত ঘেমে যাচ্ছেন কেন? আসলে জীবনে কখনো বিয়ে করিনি তো, তাই বুঝতে পারছি না কি করব। জীবনে মানুষ কয়বার বিয়ে করে? সম্ভবত একবার। সম্ভবত মানে? না মানে আমার দাদা একবারই বিয়ে করেছেন, আমার বাবাও একবার বিয়ে করেছেন। সেই হিসেবে সম্ভবত মানুষ একবারই বিয়ে করে। কিছুই বুঝতে পারছিলাম না, নিজেকে নিজে প্রশ্ন করলাম, কি বলছি আমি এসব। আসলে বন্ধুরা, জীবনে কখনো কোনো মেয়ের সাথে এইভাবে এক রুমে আবদ্ধ অবস্থায় থাকিনি তো, এই জন্য কেমন যেন মুখের ভাষা হারিয়ে ফেলছি, আর কেমন আবল তাবল বকছি সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে আরো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়ার মতো ঘুমাচ্ছি। হঠাৎ বউ বলে উঠল, আপনি কিছুই বলছেন না কেন? হ্যাঁ, কিছু বললে আমাকে? আপনি কি ঘুমোচ্ছিলেন? না মানে হ্যাঁ, চোখটা লেগে গিয়েছিল। এই তো ঘুমিয়ে পড়িনি, একটু দাঁড়িয়েছিলাম আর কি। সুমি আর আমার পারিবারিকভাবেই বিয়ে হয়। আমরা একে অন্যকে আগে জানতাম না, বলতে পারেন আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। আজ আমাদের বাসর রাত। দীর্ঘ 28 বছর পার করে আজ আমি বিয়ে করলাম, সিঙ্গেল লাইফকে বিদায় জানালাম। অনেক প্ল্যান করেছিলাম বাসর রাতকে নিয়ে, এই রাতে অনেক কিছুই করেছি, বললে হয়তো বিশ্বাস করবেন না। তো চলুন সব কিছু আপনাদের জানিয়ে দিই। ও, তার আগে আমার পরিচয়টা আপনাদের একটু জানিয়ে দিই। আমি নিলয়, বলতে পারেন বেকার লিস্ট থেকে আমার নামটা সবে মাত্র কাটা পড়েছে। আপাতত একটা ছোটখাটো চাকরি করি। আচ্ছা, তোমার কি ঘুম পেয়েছে? না, ঘুম পাইনি। ও আচ্ছা। আপনি কি এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন? না মানে কিভাবে শুরু করবো সেটাই বুঝতে পারছি না আর কি। জীবনে কখনো প্রেম করেছেন? আজ পর্যন্ত কোনো মেয়েকে প্রপোজ করার সাহস পর্যন্ত হয়নি, প্রেম তো আরো দূরের কথা। বুঝতে পেরেছি, এজন্যই এতটা নার্ভাস ফিল করছেন। আমার অনেক টায়ার্ড লাগছে, মাথাটা ঝিমঝিম করছে। আমি কি তোমার মাথাটা টিপে দেবো? না থাক, লাগবে না। না না, সমস্যা নেই, তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথাটা টিপে দিচ্ছি, ব্যথা কমে যাবে। আচ্ছা ঠিক আছে, দিন তাহলে। এখনই তোমার মাথাটা টিপে দিচ্ছি। বন্ধুরা, প্রথম রাতেই বউয়ের সেবা করা শুরু করে দিলাম। জানি না সত্যি সত্যি মাথা ব্যথা করছিল কিনা, তবে এখন আমার ভিতরের দুর্বলতাটা অনেকটাই দূর হয়ে গেছে। এইভাবে আরো অনেকক্ষণ আমি আমার বউয়ের মাথা টিপে দিতে থাকলাম। আচ্ছা, তোমার ব্যথা কমেছে? সত্যি কথা বলতে আমার মাথা ব্যথা করেইনি। তাহলে আমাকে দিয়ে এতক্ষণ মাথা টিপিয়ে নিলে কেন? আপনাকে পরীক্ষা করলাম, দেখলাম ভবিষ্যতে আপনি আমার কেমন কেয়ার করবেন। তা তোমার পরীক্ষায় কি আমি পাশ করেছি? হ্যাঁ, একেবারে গোল্ডেন এ প্লাস পেয়েছেন। ওকে,
ধন্যবাদ ম্যাডাম। এরপর আমার বউ তার হিস্টোরি ও বায়োগ্রাফি আমাকে শোনাতে শুরু করলো, আর আমি শুধু হ্যাঁ হ্যাঁ এসব করে চলেছি, আর আমার বউ বকবক করেই চলেছে। জীবনে কখনো এতটা ধৈর্য নিয়ে কারো কথা শুনিনি, কিন্তু আজ এই প্রথমবার শুনতে হলো। উপায় নেই, বাবার কথা মনে পড়ে গেল। নিজেকে ভেড়াই মনে হচ্ছে। মনে মনে ভাবলাম কি করতে চাইলাম আর কি করতে হচ্ছে। এরপর আমার স্ত্রী আমাকে বলল, এবার আপনার সম্পর্কে বলুন, আপনি কি কি পছন্দ করেন, ছোটবেলায় কেমন ছিলেন, আপনার সব কিছু আমি জানতে চাই। আমার বলার মতো তেমন কিছুই নেই, আমার বেস্ট ফ্রেন্ড সব কিছু তোমাকে বলে দেবে। আজকে আপনার কোনো ফ্রেন্ডকেই দেখলাম না, আপনার বেস্ট ফ্রেন্ডরা কোথায় আর কোত্থেকে আসলো? আসলে আমার বাবাই আমার বেস্ট ফ্রেন্ড, ছোটবেলা থেকেই। তিনি আমার সাথে বন্ধুর মতো মিশেছেন, আমাকে তিনি সবচেয়ে ভালো বোঝেন, তাই আমার বাবাই আমার বেস্ট ফ্রেন্ড। তাই বলে আপনার সম্পর্কে বাবার কাছে থেকে সব কিছু জানতে হবে? না মানে কি বলবো, আমি কিছুই তো বুঝতে পারছি না। কিছু বলতে গেলে মুখের ভাষা হারিয়ে ফেলছি। বুঝতে পেরেছি, আপনার কিছুই বলতে হবে না, যান আর একটু দূরে সরে যান। কেন, কোনো প্রবলেম হয়েছে? না, কোনো প্রবলেম হয়নি, বিছানা থেকে উঠুন, দেয়ালের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকুন। কিন্তু কেন, কারণটা তো বলো। না, বলবো না, বোঝার মতো ক্ষমতা আপনার নেই। আরে বুঝিয়ে বলো, তাহলেই তো বুঝতে পারবো। আসলে আমি সবকিছু বুঝেও না বোঝার ভান করছিলাম, কারণ আমি তখনও স্বাভাবিক হতে পারিনি। তাই চুপচাপ দেওয়ালের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। এইভাবে প্রায় কয়েক মিনিট দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ আমার বউ বিছানা থেকে উঠে আসলো। তার উঠে আসা দেখে আমার বুকের ভেতরে ধক ধক করতে লাগলো। কোথায় যাচ্ছ তুমি? বাথরুমে যাচ্ছি। কেন, আপনিও যাবেন নাকি? না না, আমার যাওয়া লাগবে না, আমি একটু আগেই বাথরুম করে এসেছি। আমার বউটা রাগ করেই সম্ভবত বাথরুমে গেল। এই সুযোগে আমি ঘরের দরজাটা একটু চেষ্টা করলাম, দেখলাম ঘরের দরজাটা লাগানো। এরপর আমি বাবাকে ফোন দিলাম। কি ব্যাপার, তুই এখন ফোন করেছিস কেন? আরে ধুর, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। তো কাকে দিয়ে হবে? না মানে যা করা তাই আমাকেই করতে হবে, কিন্তু সাহস করতে পারছি না বাবা। একবার সাহস করে হাতটা ধর, তাহলে দেখবি সব ভয় দূর হয়ে গেছে। সত্যি বলছো? পরে আমার কোনো ভেজাল হবে না তো? আমি তোর বাবা নাকি তুই আমার বাবা? আমার 30 বছরের অভিজ্ঞতা আছে। হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না। বাবার সাথে কথা বলা শেষ করে ফোনটা কেটে দিলাম। এর মধ্যে সুমি অর্থাৎ আমার স্ত্রী বাথরুম থেকে বের হলো। দেখলাম সুমি খাটে না গিয়ে আমার দিকে আসছে। আমি ভয়ে চুপসে গেলাম। দেখলাম সুমি আমার কাছে এসে আমার পায়ে সালাম করলো, তারপর আবার খাটে গিয়ে বসে থাকলো। আমি এবার অনেক সাহস সঞ্চার করে সুমির কাছে গিয়ে বসলাম, ওর হাতটা ধরলাম। আর ঠিক তখনই কারেন্ট চলে গেল। এইটা কোনো কথা হলো? কারেন্ট চলে গেল। দাঁড়াও, আমি আসছি। আসলে আমাদের বাড়িতে আইপিএস ছিল না, তাই মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে রাখলাম। এমনিতেই আমি অনেক ঘেমে গেছিলাম, তার উপর কারেন্ট চলে গেল। আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেল। কারেন্ট যাওয়ার আর সময় নেই, খুব গরম লাগছে। হাত পাখা দিয়ে বাতাস করব? না থাক, আপনার করতে হবে না, আমি করছি। আচ্ছা ঠিক আছে। এরপর সুমি হাত পাখা দিয়ে বাতাস করতে লাগলো। প্রাণটা জহিরা গেল। কিছুক্ষণ পরেই কারেন্টটা চলে আসলো। এই ফাঁকে বয়স সেবা কিছুটা পেয়ে গেলাম। বুঝতে পারলাম আমার বউটা মেয়ে হিসেবে অনেক ভালো। আচ্ছা, আমি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। কি উপহার নিয়ে এসেছেন? কই, দেখান আমাকে। তাহলে চোখটা বন্ধ করো। এই নিন, চোখটা বন্ধ করলাম। এবার চোখ খোলো। বন্ধুরা, আমি আমার স্ত্রীর জন্য অনেক স্পেশাল বা দামি কোনো গিফট আনিনি, তবে যে গিফটটাই দিয়েছিলাম তা দেখে আমার স্ত্রী আবেগে আপ্লুত হয়ে গিয়েছিল। আমি আমার স্ত্রীকে একটা কোরআন শরীফ দিয়েছিলাম। গিফটটা হাতে পেয়ে আমার স্ত্রী আমাকে জড়িয়ে ধরলো। আমিও একটা সুযোগ পেয়ে গেলাম। ব্যাস, এরপরে যা আমার সব কিছুই হয়ে গেল। বন্ধুরা, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে জীবনটা আসলে দুইজন অপরিচিত মানুষের পরিচিতির মাধ্যমে শুরু হয়। তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু কথা বলছি, আশা করি তা আপনাদের অনেক কাজে দেবে। অ্যারেঞ্জ ম্যারেজে স্ত্রীর বেশি ডিমান্ড থাকে না, যতটুকু চাহিদা থাকে তা সহজেই পূরণ করা যায়। বোঝাপড়াটা বিয়ের পরেও অনেক ভালো হয়, ঝগড়া কম হয় বলতে পারেন। স্বামী স্বাধীনতা অনেক বেশি থাকে, ভুল বোঝাবুঝি বা সন্দেহের পরিমাণটা অনেক কম থাকে।
আবার মন থেকে বাবা মায়ের দোয়াও পাওয়া যায়। লাভ ম্যারেজকে আমি দোষারোপ করছি না, আপনি কেমন থাকবেন তা নির্ভর করে আপনাদের দুজনের সম্পর্কের উপরে। স্ত্রীকে শুধুমাত্র স্ত্রী নয়, বেস্ট ফ্রেন্ড বানিয়ে দিন, তাহলে দেখবেন জীবনটা স্বর্গীয় হয়ে গেছে। গ্যারান্টি দিয়ে বলতে পারি। তখন ঠিক এই গানটাই মনে পড়বে। আহা কি আনন্দ আকাশে বাতাসে।